কোমলতলী নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো রাতুল নামে এক লোক। তার স্ত্রীকে সাথে নিয়ে তাদের সন্তান ছিল না। এ নিয়ে তাদের অনেক দুঃখ। এভাবে চলছিল তাদের দিন। একদিন রাতুলের বউ কান্না করতে করতে বলতে থাকে, হে ভগবান, এ আমাদের কেমন শাস্তি দিচ্ছ? আমরা কি কখনো বাচ্চার মুখ দেখতে পারবো না? তখনই সেখানে রাতুল চলে আসে। রাতুল তার বউকে কান্না করতে দেখে বলে ওঠে, এভাবে তুমি কান্না করছো কেন? কি হয়েছে? আমাদের কপালে কি বাচ্চা নেই গো? কত বছর হয়ে গেল, এখনো যে বাচ্চার মুখখানা দেখতে পেলাম না। ও নিয়ে তুমি এত ভেবো না তো। ভগবান যেদিন মুখ তুলে চাইবে সেদিনই হবে। এখন একটু কান্না বন্ধ করো তো গিন্নি। আমাকে খেতে দাও, বড্ড খিদে পেয়ে গেছে। এই বলে রাতুল ও তার বউ ঘরে চলে গেল। আর রাতুলের বউ রাতুলকে খেতে দিল। এভাবেই অনেক দিন যেতে লাগলো। রাতুল অন্যের জমি চাষাবাদ করত। আর এভাবেই তার সংসার চলতো। একদিন বিকেলবেলা এক বুড়ি রাতুলদের বাড়িতে এলো আর ডাকতে লাগলো, বাড়িতে কেউ আছেন? আরে, কে গো আপনি বুড়িমা? এভাবে ডাকছেন কেন? আমাকে একদিন তোর বাড়িতে থাকতে দিবি মা? অনেক দূর থেকে এসেছি, মেয়ের বাড়ি যেতে ধরেছি। এতটা পথ হেঁটেছি, তাই এখন আর হাঁটতে পারছি না। সন্ধ্যাও নেমে আসছে। একদিনের জন্য তোর বাড়িতে থাকতে দে না রে মা। ও, এই ব্যাপার বুড়িমা। আসেন বুড়িমা, ভিতরে আসেন। তারপর সেই বুড়ি বাড়ির ভিতরে গেল আর থাকতে লাগলো। রাত হয়ে যাওয়ার পর তারা খাওয়া দাওয়া করে নিল। আর রাতে সেই বুড়ি রাতুলের বউকে বলতে লাগলো, কিরে মা, এই বাড়িতে কি শুধু তোরা দুইজনই থাকিস? তোর সন্তানরা কই থাকে? আমার কোনো সন্তান নেই বুড়িমা। ভগবান আমাদের কোনো সন্তান দেয়নি। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। ভগবান চাইলে নিশ্চয়ই হবে। তারপর তারা সবাই রাতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা সেই বুড়ি খাওয়া দাওয়া করে নিল। আর চলে যাওয়ার সময় তার ব্যাগ থেকে একটি আপেল রাতুলের বউকে দিয়ে বলল, এই নাও মা, এই আপেলটি তুমি খেয়ে নিও। এই আপেল খেলে তোমার অনেক উপকারে আসবে। আচ্ছা বুড়িমা, ঠিক আছে। তারপর সে বুড়ি সেখান থেকে চলে গেল। আর রাতুলের বউ সেই আপেলটি পরিষ্কার করে খেয়ে নিল। এভাবেই কিছুদিন চলে গেল। আর রাতুলের বউ সেই আপেলের মাধ্যমে মা হয়ে গেল। এসব শুনে রাতুল ও তার বউ অনেক খুশি হয়ে গেল। তারপর একদিন রাতুলের বউ এক কন্যা সন্তানের জন্ম দিল। আর তারা অনেক খুশি হয়ে গেল। রাতুল তার কন্যার নাম রাখলো রাখি। আস্তে আস্তে রাখি বড় হতে লাগলো। রাখি, মা রাখি, কোথায় মা তুই? এই তো বাবা, আমি মায়ের সাথে রান্না করছি। আমার মেয়েটা কত বড় হয়ে গেছে। কি রান্না করছিস মা? পায়েস রান্না করছি বাবা। এভাবেই তারা বাবা মেয়ে কথা বলতে থাকে। রাখি রান্না বান্না করতে ভীষণ ভালোবাসতো। রাখি ছোট থেকে একটু একটু করে রান্না শিখতো। আর এখন রাখি অনেক বড় হয়ে গেছে। একদিন রাখি মন দিয়ে মিষ্টি বানাতে লাগলো। আর সে মিষ্টি এনে তার বাবাকে দিল। আর বলল, বাবা দেখো, আমি তোমার জন্য মিষ্টি বানিয়েছি। দেখো তো বাবা, কেমন হয়েছে। দে মা, খেয়ে দেখি।
উম আরে বাহ, কি দারুণ খেতে! মিষ্টিটা তো বেশ দারুণ হয়েছে। তুই এত ভালো রান্না কিভাবে শিখলি মা? জাদু বাবা, জাদু। জাদু করে বানিয়েছি। অনেক মজা হয়েছে মা। এখন বরং আমি কাজে যাই। এই বলে রাতুল কাজে চলে যায়। এভাবেই অনেক দিন চলে গেল। একদিন রাতুল অনেক চিন্তা নিয়ে বাসায় ফিরতে লাগলো। তখনই রাতুলের বউ রাতুলকে বলতে লাগলো। কি ব্যাপার গো, তোমায় এত চিন্তিত লাগছে কেন? আমি যার জমি নিয়ে চাষাবাদ করতাম সে তার জমি বিক্রি করে দিয়েছে। এখন আমি কিভাবে সংসার চালাবো? তুমি কোনো চিন্তা করো না তো, তুমি দেখো অন্য কোথাও কোনো কাজ পাও কিনা। তখনই সেখানে তাদের মেয়ে রাখি চলে এলো আর বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা কি নিয়ে এত কথা বলছো? তখন রাতুল সব ঘটনা তার মেয়েকে বলে দিল। এসব শুনে রাখির মাথায় একটা দারুণ বুদ্ধি চলে এলো। রাখি তখন বলল, বাবা, আমার মাথায় এক দারুণ বুদ্ধি এসেছে। বাবা, আমি একটি দোকান দিতে চাই, আর সেখানে সব রকমের খাবার বানানো থাকবে। আমি সবকিছু রান্না করব। এসব তুই কি বলছিস মা? তুই এত কিছু করতে পারবি? বাবা, তোমরা তো আমার সাথেই আছো, তোমরা আমাকে সাহায্য করলেই হয়ে যাবে। না রে মা, এসব কাজ তোকে করতে হবে না। মা, আমার এই বুদ্ধিটা অবশ্যই কাজে লাগবে, তোমরা কোনো চিন্তা করো না। আচ্ছা মা, ঠিক আছে, যা ভালো মনে হয় কর। এরপর তারা বাড়ির পাশে এক দোকান দিয়ে দিল। আর রাখি মনোযোগ দিয়ে আর তার ভালোবাসা দিয়ে অনেক অনেক খাবার রান্না করতে লাগলো। এ খাবারের গন্ধ যেন চারদিক ছড়িয়ে পড়লো। কিছু সময় পর সেখানে অনেকে ভিড় জমাতে লাগলো। আরে, এত মধুর রান্না গন্ধ পেয়ে এখানে ছুটে এলাম। কে রান্না করছে এত মধুর রান্না? যেই রান্না করুক না কেন, আপনি শুধু খেয়ে দেখেন রান্না কেমন হয়েছে। তা তো অবশ্যই, খাবার জন্যই তো ছুটে এলাম। তা দাও দাও, যা আছে সব দাও। এরপর রাতুল সেই লোকটিকে খাবার দিল। আর তিনি খাবার মুখে দিতেই আহা, এই যেন খাবার নয়, অমৃত! এত দারুণ খাবার আমি কখনো খাইনি। সব যেন পরিপূর্ণ, কোথাও কোনো ভুল হয়নি। এত মধুর রান্না কে করলো শুনি? আমার মেয়ে করেছে গো। বাবা, তোমার মেয়ে তো অনেক সুন্দর রান্না পারে। দাও, আমাকে আরো কিছু দাও। এই বলে রাতুল তাকে আরো খাবার দিল। আর সেই দোকানে অনেকেই ভিড় করে খাবার নিতে লাগলো। একদিনই তারা অনেক টাকা পেল। এসব দেখে রাখির মা বাবা অবাক হয়ে গেল। একদিনই এত টাকা? এটা কি করে সম্ভব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সবই আমার মেয়ে আর মেয়ের বুদ্ধির জন্যই হয়েছে, আমার বুদ্ধিমতী কন্যা। বাবা, তুমি আর কোনো চিন্তা করো না, এখন থেকে আমি রান্না করে সবাইকে খাওয়াবো। কিন্তু মা, সবই বুঝলাম, কিন্তু তুই এত ভালো রান্না কিভাবে শিখলি? বাবা, কোনো কাজ যদি আমরা মন দিয়ে ভালোবাসা দিয়ে করি তাহলে সেটা অবশ্যই সুন্দর হবে। আর আমি তো রান্না করতে খুব ভালোবাসি। এবার বুঝতে পেরেছি মা। এখন থেকে তাহলে আমরা এই কাজই করব। আমার বুদ্ধিমতী মেয়ের প্রশংসা করতেই হয়। এরপর থেকে তারা সেই দোকানে খাবার রান্না করত। আর সবাই সেখানে এসে ভিড় জমাতো। তাদেরই ব্যবসা ভালোই চলছিল। এভাবেই অনেক দিন চলে গেল। আর তারা আস্তে আস্তে বড়লোক হয়ে গেল। আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। পালগঞ্জ নামে একটি গ্রাম ছিল। সে গ্রামে সুজন তার পরিবার নিয়ে থাকতো। তারা ছিল অনেক গরিব।
সুজন একজন কৃষক ছিল। চাষাবাদ করেই তাদের সংসার চলতো। সুজনের একটি ছেলে ছিল, তার নাম ছিল সাগর। সুজন তার পরিবারকে সাথে নিয়ে জীবন কাটাতো। একদিন সকালবেলা সুজন কাজ করতে মাঠে যাচ্ছিল। যে রোদ পড়িছে, এই রোদে কাজ করলে তো অসুস্থ হয়ে যাব। জমিটার অবস্থাও ভীষণ খারাপ। অত কথা বলে কোনো কাজ নেই, যাই, কাজ তো করতেই হবে। এই বলে সুজন তার জমিতে চলে গেল আর কাজ করতে লাগলো। আর কোদাল দিয়ে জোরে জোরে মাটি কাটতে লাগলো। রোদের তাপে মাটি শক্ত হয়ে গেছে, কি যে কষ্ট। যাই, একটু ওই গাছটার নিচে বসে পড়ি। এই বলে সুজন সেই গাছটার নিচে গিয়ে বসে পড়লো আর বিশ্রাম নিতে লাগলো। তখনই সেই রাস্তা দিয়ে এক লোক যাচ্ছিল। সেই লোকটি সুজনকে দেখতে পেল আর বলল, কি ব্যাপার সুজন ভাই, এভাবে বসে থাকলে চলবে? তাড়াতাড়ি জমিটা চাষ করে ফেলো। কিভাবে কাজ করব ভাই, যে রোদ পড়িছে, খুবই খারাপ অবস্থা। তবুও করতে হবে, আমার জমির কাজ শেষ, তাই বাড়ির দিকেই যাচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে, আমিও বলো আমার কাজটা শেষ করি। তারপর সুজন আবারও কাজ করতে লাগলো। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আর তারপর সুজন বাড়িতে চলে গেল। কি গো, আজ এত দেরি হলো যে? সব কাজ শেষ করেই তবে এলাম, তাই তো দেরি হয়ে গেল। দাও, এখন একটু খাবার দাও দেখি, অনেক খিদে পেয়েছে। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার নিয়ে আসছি। এরপর সুজনের বউ সুজনকে খাবার বেড়ে দিল আর সুজন খাবার খেয়ে নিল। তারপর রাত হয়ে গেল। এভাবেই অনেক দিন চলে গেল আর সুজনের জমিতে অনেক ফসল হলো। আরে বাহ, এবার আমার জমিতে তো অনেক ফসল হয়েছে। বাহ বাবা বাহ, খুব ভালো, এগুলো বিক্রি করলে অনেক টাকা পাবো। সুজন অনেক খুশি হয়ে যায়। তারপর বাড়িতে চলে যায়। কিছুদিন পর সব ফসল বাড়িতে নিয়ে আসে আর সেগুলো বিক্রি করে দেয়। দেখো বউ, এবার ফসলগুলো বিক্রি করে অনেক টাকা পেলাম। তখনই সেখানে সুজনের ছেলে চলে আসে আর বলে, বাবা, আমাকে কিছু টাকা দাও না, আমি একটা নতুন শার্ট নেব। তোকে টাকা দিতে হবে কেন? আমরা তোর জন্য ভালো দেখে একটা শার্ট কিনে এনে দেব। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে এখন খেলতে গেলাম। এরপর সাগর খেলতে গেল। এভাবে সুজন তার পরিবারকে নিয়ে ভালোভাবে দিন কাটাতে লাগলো। 1 মাস পর আবার জমিতে নতুন ফসল লাগানোর সময় চলে এলো। যাই, জমিতে যাই, আগের বারের মতো এবারও ভালো করে যত্ন করতে হবে, তাহলে এবারও অনেক ভালো ফসল পাবো। এই বলে সুজন সেই জমিতে চলে গেল আর কাজ করতে লাগলো। তখনই সুজনের কোদালের সাথে অনেক জোরে আওয়াজ হলো। আরে, এই আওয়াজটা কিসের হলো? মনে হয় এইখানে কিছু একটা আছে। এই বলে সুজন সেইখানে ভালো করে মাটি খুঁড়তে লাগলো। তখনই সে একটা সাদা বোতল দেখতে পেল আর বলল, আরে, এটা কিসের বোতল? বোতলটা তো দেখতে বেশ ভালোই লাগছে। বোতলটা বরং আমি বাড়িতে নিয়ে যাব, বউ দেখলে বেশ খুশি হবে। এই বলে সুজন সেই বোতলটা এক সাইডে রেখে কাজ করতে লাগলো।
আর কাজ শেষ হওয়ার পর সে বোতল নিয়ে বাড়িতে চলে গেল আর তার বউকে ডাকতে লাগলো। বউ, ও বউ, কোথায় গেলে? দেখে যাও। আরে কি হলো, এইভাবে ডাকছো কেন? একবার তো দেখে যাও। তারপর সুজনের বউ সেখানে এলো আর বলল, বলো কি হয়েছে? এই দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই দেখো, কি সুন্দর একটা বোতল। ও মা, তাই তো, বোতলটা তো দারুণ। দেখি দেখি, আমার কাছে দাও তো। সুজনের বউ সেই বোতলটা তার হাতে নিল আর ভালো করে দেখতে লাগলো আর বোতলের মুখটা খুলে দিতে লাগলো। বোতলের মুখ খোলার সাথেই সেই বোতল থেকে এক ভূত বের হলো। হা 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 হা। আরে আরে, এ কি, কি সর্বনাশ! কি হাসছে এইভাবে? হা 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 হা। কি শান্তি, কি শান্তি! কতদিন পর আবার বাহিরে বেরিয়ে এলাম। হা 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 হা। এসব কি হচ্ছে? তুমি কাকে নিয়ে এসেছো গো? আমিও তো কিছু বুঝতে পারছি না। আমি হলাম একজন ভূত। তোদের অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। কত বছর পর আমি আবারও বাহিরে আসতে পেরেছি। হা 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 হা। এবার হবে খেলা, তোদের আমি ছাড়বো না। এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমরা তো তোমাকে মুক্তি করলাম, তুমি আমাদের কেন মারবে? এজন্য তো তোদের ধন্যবাদ জানালাম। আর কি চাস তোরা? হা 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 হা। ওগো, আমাকে বাঁচাও গো, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না গো। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এই বলে সুজন সেখান থেকে চলে যেতে থাকে। তখনই সে ভূত সুজনকে ধরে ফেলে আর উপরে উঠাতে থাকে। আ আ আ ছেড়ে দাও আমাকে। বউ, তুমি তাড়াতাড়ি গিয়ে তান্ত্রিককে নিয়ে আসো। এ কথা শুনে সুজনের বউ সেখান থেকে চলে গেল। অন্যদিকে তাদের ছেলে সেখানে এলো আর বাবা মাকে ডাকতে লাগলো। মা, বাবা, কোথায় তোমরা? বাবা, মা। আরে কচি বাচ্চা, কচি বাচ্চা খেতে তো আমার অনেক ভালো লাগে। হা 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 হা। এসব বলে সেই ভূত সুজনকে ছেড়ে দিল আর সুজনের ছেলেকে ধরে নিল। বাবা, বাবা, বাঁচাও, বাঁচাও আমাকে। তুই আমার ছেলেকে ছেড়ে দে। তুই আমার জীবন নিয়ে নে, কিন্তু আমার ছেলেকে ছেড়ে দে তুই। হা 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 হা। তা তো হবে না, এবার তোর ছেলেকে আমি শেষ করে ফেলবো। সুজন অনেক কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু সে ভূত কোনো কথা শুনলো না। তখনই সেখানে সুজনের বউ তান্ত্রিককে নিয়ে এলো। তান্ত্রিক ভূতকে দেখে বলতে লাগলো, আরে, এটা তো সেই ভূত। একেই তো আমি বন্দি করে রেখেছিলাম। এ বাহিরে এলো কি করে? শয়তান তান্ত্রিক, তুই আবার এসেছিস, ছাড়বো না আমি তোকে। তখনই তান্ত্রিক অনেক জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো আর তার কাছে থাকা মন্ত্রপুত জল সে ভূতের শরীরে ছিটিয়ে দিল। না না, তুই আমাকে বন্দি করতে পারবি না, এবার আমি তোকেই মারবো। কিন্তু কোনো কাজ হলো না। তান্ত্রিক অনেক শক্তিশালী মন্ত্র পড়ে সে ভূতকে আবারও বোতলে বন্দি করলো। ছাড়, ছাড় আমাকে, ছাড় বলছি। তারপর তান্ত্রিক সে বোতলের খাপাটা মেরে দিল আর বলল, এ হচ্ছে অনেক ভয়ঙ্কর ভূত, তাই আমি একে বন্দি করেছিলাম। এবার একে আমি এমন জায়গায় রেখে দিব আর কখনো বের হতে পারবে না। আপনার যা ভালো মনে হয় করেন,
আর এর হাত থেকে আমাদের রক্ষা করেন। তারপর তান্ত্রিক সে বোতল নিয়ে সেখান থেকে চলে গেল। আর তারপর থেকে সুজন তার পরিবারকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো। কুমার নামের এক লোক কাশবন গ্রামে বাস করত। কুমার তার স্ত্রী কন্যা নিয়ে একসাথে থাকতো। কুমারের স্ত্রীর নাম লায়লা আর তার মেয়ের নাম চাঁদনি। চাঁদনি যেদিন জন্ম নেয় রাতে চাঁদের আলোয় ঝলমল করছিল, তাই তার নাম রাখা হয় চাঁদনি। চাঁদনিকে সবাই সংক্ষেপে চাঁদ বলে ডাকতো। একদিন চাঁদ মা, চাঁদ কোথায় তুই? হ্যাঁ বাবা, ডাকছো কেন? কি হয়েছে বলো। মারে, তোর মাসি এসেছে তোকে নিতে। তুই কি যাবি মা? হ্যাঁ বাবা, যাবো যাবো। আমি অনেকদিন থেকে মাসির বাড়িতে যাই না। মাসির বাড়িতে খুব মজা হবে। আচ্ছা আচ্ছা মা, তৈরি হয়ে নে, তোর মাসি তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা বাবা, ঠিক আছে। এরপর চাঁদ তৈরি হয়ে তার মাসির সাথে যায়। চাঁদের মেশো একটা বাড়ি কিনেছে। বাড়িটা বেশ পুরনো, আর সে বাসায় পুরনো আসবাবপত্র আছে। চাঁদ মা, তুই আজ থেকে তোর ভাইয়ের সাথে এই ঘরেই থাকবি। আচ্ছা মাসি, ঠিক আছে। কিন্তু মাসি, তোমার ঘরে তো অনেক বড় একটা আয়না। ওই আয়নাটা দিয়ে তোমরা কি করবে? মারে, ওগুলো পুরনো আসবাবপত্র। তোর মেশো বাড়িটা কেনার সময় ওগুলো ঘরেই ছিল। অত বড় আয়না দিয়ে আমি কি আর করব? ও, বুঝতে পেরেছি। মাসি, ওই আয়নাটা তুমি আমাদের ঘরে দিও। আচ্ছা রে মা, ঠিক আছে। এরপর বড় আয়নাটা চাঁদের ঘরে রাখে, আর চাঁদ সেই আয়নার সামনে বসে নিজেকে দেখতে থাকে। হঠাৎ সে আয়নায় একটা ছায়া দেখতে পায়, আর চাঁদ চমকে ওঠে। এ এ এ কে? আয়নায় কিসের ছায়া? কে? কে? এরপর আয়নার ভিতরে এক সুন্দর মেয়েকে দেখতে পায়। এ এ এ কে? কে? কে তুমি? ভয় পেও না, আমি হচ্ছি মায়া। আমি পড়ি, কিন্তু এখন আমি তোমার মতোই একটা মানুষ। কিন্তু তুমি আয়নার ভিতরে কি করে গেলে? এই আয়নার ভিতরেই আমি থাকি। এটা আমাদের মায়াপরী দেশ। তুমি কি আসবে আমাদের দেশে? আমি আমি কি করে ভিতরে যাব? তুমি আয়নার সামনে হাত বাড়িয়ে দাও, আমি তোমাকে ভিতরে নিয়ে আসব। এরপর চাঁদ আয়নার সামনে হাত বাড়িয়ে দেয়, আর আয়নার ভিতরে থাকা মায়া হাত ধরে চাঁদকে মায়াপুরী দেশে নিয়ে যায়। আর এত সুন্দর দেশ দেখে চাঁদ অবাক হয়ে যায় আর বলে, আরে বাহ, এত সুন্দর জায়গা! আমি তো আগে কখনো দেখিনি। আচ্ছা মায়া, তোমার বাড়ি তো দেখতে পাচ্ছি না। চাঁদ, এটা হচ্ছে আমাদের দেশ। আমাদের বাসা আরো ভিতরের দিকে। চলো, আমি তোমাকে আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই। এরপর মায়া চাঁদকে নিয়ে এক গাছের কাছে যায়। গাছের পুরো গায়ে তীর লাগানো ছিল। এরপর গাছকে দেখিয়ে মায়া বলে, চাঁদ, এ হলো আমার গাছ বন্ধু। গাছ বন্ধু, এ হচ্ছে চাঁদ। বাহ, ভারী মিষ্টি মেয়ে। চাঁদ, তুমি কেমন আছো? তুমি কি আমাদের বন্ধু হবে? ইস!
একে গাছ কথা বলতে পারে, কিন্তু গাছটার তো অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ গাছ বন্ধু, আমি তোমার বন্ধু হব, কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? চাঁদ, আমি তোমাকে সব বলবো, আগে তুমি চলো, আমার আরো বন্ধু আছে। এরপর মায়া চাঁদকে নিয়ে এক ফুলের বাগানে যায়, আর সেখানে অনেক ফুল ছিল। চাঁদ যখন এদিক ওদিক তাকাচ্ছিল, তার সামনে একটা ছোট্ট পরী আসে। মায়া বন্ধু, তুমি এসেছো, কিন্তু তোমার সাথে কে? কাকে নিয়ে এসেছো? লালপরি, এ হচ্ছে আমার বন্ধু চাঁদ, ও একজন মানুষ। চাঁদ, এ হচ্ছে আমার বন্ধু লালপরি। লালপরি? কিন্তু লালপরি এত ছোট কেন? বলছি, আমি তোমাকে সব বলছি। আসলে আমাদের এই মায়াপুরী রাজ্য শেষ হতে চলেছে। আমরা এখানে সবাই জাদু জানতাম, আর এক ডাইনি এসে আমাদের পরিরাজ্যকে দখল করেছে, আর আমাদের সবার জাদু ছিনিয়ে নিয়েছে। গাছ বন্ধুকে অনেক তীর মেরেছে। এরকম মায়াপুরী রাজ্যে সকলে অনেক কষ্টে আছে। সেই ডাইনিকে মারার জন্য এক মানুষের সাহায্য লাগবে। তাই আমি পরিরাজ্য থেকে পালিয়ে সেই আয়নায় থাকতাম, কোনো মানুষের অপেক্ষায়। অবশেষে তুমি আমাকে দেখতে পেয়েছো। বলো চাঁদ, তুমি কি আমাদের সাহায্য করবে? আমি আমি তোমাকে কিভাবে সাহায্য করব? সবে বলবো, আগে চলো আমার রাজ্যে যাই। এরপর মায়া চাঁদকে নিয়ে তার রাজ্যে যেতে থাকে। এক পাহাড়ের সামনে গিয়ে মন্ত্র বলে, আর তারা দুজন সে রাজ্যে চলে যায়। রাজ্যের ডাইনি ভীষণ রেগে থাকে। সে তার জাদুর রুমে বলছিল, আর মাত্র কিছুক্ষণ, তারপর আমি মহাশক্তিশালী হয়ে যাব। ওই মায়াপুরী কোথায় পালাবে, সেখান থেকেই ওকে ধরে আনবো। ও রক্ত পান করে তো আমি আমার রানীর রূপ ফিরে পাবো। ডাইনি যখন এসব বলছিল, সেখানে মায়াপুরী আসে, আর মায়াকে দেখে ডাইনি বলতে থাকে, এই যে মেঘ না চাইতে জল পেয়ে গেছি। মায়া, তোর তো শক্তি নিয়েছি আমি, আজ তোর রক্ত পান করে আমি রানী হব। শয়তান ডাইনি, তোর মনের বাসনা কখনো পূরণ হবে না। আজ যে তোর শেষ দিন। মায়া এ কথা বলতেই চাঁদ পিছন দিক দিয়ে ডাইনির মাথায় লাঠি দিয়ে জোরে মারে, আর ডাইনি সাথে সাথে বসে পড়ে। টেবিলে রাখা বোতলে জাদুর পানি মায়া পান করে, আর সাথে সাথে মায়া তার শক্তি ফিরে পায়, আর তার ডানাও হয়। শয়তান ডাইনি, এবার তুই কিভাবে রক্ষা পাবি? আজ যে তোর আর রেহাই নেই। আমি আমার শক্তি পেয়ে গেছি। আমাকে মেরো না, আমি আর তোমাদের কারো কোনো ক্ষতি করব না। ছেড়ে দাও আমাকে। না, তোমাকে আমরা কিছুতেই ছাড়বো না। তোমার কারণে এই রাজ্যের সবাই অনেক কষ্টে আছে। আজ আমার হাতে তোমার মৃত্যু। এ কথা বলে চাঁদ ডাইনির গায়ে আগুন ধরিয়ে দেয়, আর ডাইনি সেখানেই মারা যায়। এরপর মায়াপুরী রাজ্যে সবাই মুক্ত হয়ে যায়। সবাই চাঁদকে বিদায় দিচ্ছিল। মায়াপুরী, আমাকে এখন যেতে হবে। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। তুমিও ভালো থেকো বন্ধু। আমি তোমাকে কিছু উপহার দিতে চাই, যা দিয়ে তুমি তোমার পরিবারকে সাহায্য করতে পারবে।
এরপর মায়াপরী চাঁদকে অনেক স্বর্ণ মুদ্রা দেয় আর চাঁদ সবাইকে বিদায় জানিয়ে চলে যায়। আর তার মাসিকে সব কথা বলে। সব শুনে মাসি বলে, সত্যি বলছিস চাঁদ? আসলে তুই চাঁদ কপালি রে, অনেক ভাগ্য করে তোর বাবা মা তোকে পেয়েছে। মাসি, এক হাঁড়ি স্বর্ণ আমি তোমাদের দিলাম আর এক হাঁড়ি বাবা মাকে দিব। মাসি, এই আয়নাটা আমাকে নিয়ে যেতে দিবে গো? হ্যাঁ হ্যাঁ, এই আয়না দিয়ে আমরা কি করব, তুই নিয়ে যা। এরপর চাঁদ সে আয়না আর স্বর্ণ মুদ্রাগুলো বাড়িতে নিয়ে যায়। আসলে চাঁদ অনেক ভালো মেয়ে, একদম চাঁদ কপালি। চাঁদ সে আয়নায় মাঝে মাঝে যেত আর বন্ধুদের সাথে দেখা করে আসতো।